সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আবার নির্ধারিত বিষয় মমতার রাজ্যে মোদির দখল। এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল, আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন সাংবাদিক ও গবেষক আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত এই আয়োজনে। দর্শক, একটু জানিয়ে রাখি, এছাড়া কলকাতা থেকে আমাদের সঙ্গে সরাসরি অনলাইনে যুক্ত হবেন পরিতোষ পাল, তিনিও সিনিয়র সাংবাদিক। আপনাকেও স্বাগত দাদা আমাদের এই আয়োজনে। আমরা মূল আলোচনায় যাব, তবে তার আগে কিছু ফুটেজ একটু দেখে আসতে চাই। সমস্ত হিন্দু, জৈন, শিখ, বুদ্ধিস্ট যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকে প্রণাম জানাই। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ধন্যবাদ জানাবো বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজিকে, আর কৃতজ্ঞতা জানাবো আমার নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি আমাকে এই কেন্দ্র দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন, উৎসাহিত করেছিলেন। হিন্দু শহীদ হরগোবিন্দ দাস, চন্দন দাস সহ যারা হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি উৎসর্গ করলাম। মমতা ব্যানার্জি का हराना बहुत जरूरी था। ममता बनर्जी का राजनीतिक संन्यास अभी हो गया है। उनको खुल के मुसलमान वोट दिया। वार्ड नंबर 77 में जितना मुसलमान वोट देने के लिए निकला, सब ममता को वोट दिया। और मुझे हिंदू, सिख, जैन, बुद्धिस्ट लोग ने आशीर्वाद देकर जिताया। ये जीत हिंदुत्व का जीत है। ভোট গণনার পর সুনিশ্চিত পরাজয় সত্ত্বেও মুখ্যমন্ত্রীর পদ না ছাড়ার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন জনগণের রায়ে নয়, বরং ষড়যন্ত্রের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা হয়েছে। Officially they may through election commission can defeat us, but morally I am telling you that we won the election. ভোটের ফলাফল নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে পুরো সরকারি যন্ত্র তৃণমূলের বিরুদ্ধে কাজ করেছে। প্রায় 100টি আসন জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে, এবং আমি সরি টু সে দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে ঢুকিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি নয়, বরং তৃণমূলকে লড়তে হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। নির্বাচন কমিশনারকে ভিলেন আখ্যা দিয়ে তিনি বলেন, ভারতীয় গণতন্ত্রে কালো ইতিহাস তৈরি করেছেন কমিশনার। আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন ইন্ডিয়ান ডেমোক্রেসিতে। স্যাড টু সে সিইসি became the villain of this election. দলের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং আইপিএস ও আইএএস কর্মকর্তাদের সরিয়ে বিজেপির পছন্দের কর্মকর্তাদের বসানো হয় বলেও অভিযোগ করেন মমতা। All IPS, IAS, WBCS, WBPS, all they change, and they selected from their party, and BJP play the game directly with the election commission. It's a betting, you can say. ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মমতা বলেন, তিনি এখন মুক্ত বিহঙ্গ সাধারণ নাগরিক। তার লক্ষ্য পরিষ্কার, তিনি এখন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে কাজ করবেন। জানান, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল এবং অখিলেশ যাদব সহ বিরোধী নেতারা তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং সংহতি জানিয়েছেন। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, দেখছিলেন সহকর্মী শেখ সালামের এটিএন নিউজের একটি বিশেষ প্রতিবেদন। আমরা এবার একটু মূল আলোচনায় যেতে চাই। জনাব মাহবুব কামাল, প্রতিবেদনগুলো দেখছিলেন, নিশ্চিতভাবেই সকল খোঁজ খবরই আপনি রাখছেন। তারপরে একটু জানতে চাইবো, এই যে জনগণ তৃণমূলের দুর্গ ভেঙে দিয়ে বিজেপিকে আসলে গ্রহণ করলো, তাদেরকে নিশ্চয়ই নরেন্দ্র মোদীর প্রতি সেই প্রত্যাশা তাদের ছিল, সেই প্রত্যাশা পূরণে আসলে এই যে বাঙালিদের প্রত্যাশা পূরণে তিনি কতটা ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করছেন? এই সিদ্ধান্ত কেমন হলো পশ্চিমবঙ্গবাসীর? না, আমি যে দুটো ক্লিপ দেখালেন না, এখান থেকে আমার দুইটা পয়েন্ট স্ট্রাইক করে, সেটা একটু বলি ছোট ছোট করে। যেমন আমি দেখলাম শুভেন্দুবাবুর যে বক্তৃতা, এটা তো কমিউনাল রায়টের একটা ডিরেক্ট উস্কানি।
আমাকে মুসলমানরা ভোট দেয় নাই। এটা উস্কানি। হাউ ডাজ ই নো যে মুসলমানরা তাকে ভোট দেয় নাই? উনি কি ওই ভোট দেওয়ার সময় ছিলেন এই যে এসে? এবং এটা উস্কানি, এবং মুসলমানদের বিরুদ্ধে অল রিলিজিয়নকে উনি দাঁড় করালেন, হিন্দু, জৈন, খ্রিস্টান সব। হ্যাঁ, তার মানে একজোট হয়ে চলো মুসলমান নিধন করি, ব্যাপারটা এরকম লাগছে আমার কাছে। ডিরেক্ট ইনস্টিগেশন অফ আপনার কমিউনাল রায়ট। আরেকটা আমার কাছে মনে হলো, মমতা ব্যানার্জি মানে ইলেকশন কমিশনকে ভিলেন বললেন না, মানে এটা আমাদের দেশের মতো হলো। আমরা তো সবসময় ইলেকশন কমিশনকে বলি যে তারা মেইন স্টেক হোল্ডার, তারাই সব ডিসাইড করে। এখন দেখতেছি ইন্ডিয়াতেও, যে ইন্ডিয়াতে আপনার টিএন সেশনের মতো চিফ ইলেকশন কমিশনার ছিল, সেই ইন্ডিয়াতে আপনার ইলেকশন কমিশনকে অভিযুক্ত করা হচ্ছে। এটা খুব মর্মান্তিক। হ্যাঁ, এবং বলতেছে যে ইলেকশন কমিশন ম্যানিপুলেট করে তাদেরকে জেতাইছে, এবং একটা স্পেসিফিক অভিযোগ সঙ্গত কারণও তো বলছে তারা, যেমন যে ওইটা কি বলে, ওইটা বলতে আরএসএস না, এসআর, হ্যাঁ, ওইটাতে নাকি নানা রকম অজুহাতে 90 লাখ ভোটার, হ্যাঁ, ইনক্লুডিং কাট করা হয়েছে, ইনক্লুডিং মুসলিম অ্যান্ড মতুয়া সাম, আপনার ওই যে নিম্নবর্ণের যাদেরকে মনে হয়েছে যে তারা ভোট দিবে না বিজেপিকে, তাদেরকে নাকি এক্সক্লুড করা হয়েছে ভোটার তালিকা থেকে। একটা অভিযোগ তারা করছে, এবং এখন তো শুনতেছি যে আরও নানা ধরনের ম্যানিপুলেশন করছে। হ্যাঁ, ইত্যাদি। তাইলে মানে কি, এটা কি এরকম যে এখন থেকে দেখেন ইন্ডিয়াতে যত কিছুই হোক, এই যে কমিউনাল রায়ট বলেন, বলেন হিন্দুত্ববাদ বলেন, যত কিছু বলেন, একটা জিনিস কিন্তু সবসময় প্রশংসার যোগ্য ছিল, সেটা হচ্ছে নির্বাচনটা ফেয়ার হইতো এবং রেজাল্ট ফেয়ার হয়, মানে রেজাল্টের মধ্যে কোনো আপনার কোনো ম্যানিপুলেশন হয় না। এইটা কিন্তু এই ইমেজটা কিন্তু ইন্ডিয়ার ছিল, ইনস্পাইট অফ অল মানে নেগেটিভ। আমি এখন একটু ছোট ছোট করে শুনবো, কেননা আমাদের সঙ্গে পরিতোষ পালও আছেন, তার কাছ থেকেও একটু শুনবো। আমি যদি একটু আলতাফ পারভেজ আপনার কাছে আসি, যে এই যে অভিযোগের তীর যাচ্ছে, এমনকি মমতা তারা হচ্ছে আসলে পদত্যাগও করছে না, তারা বলছেন যে আমরা তো আসলে হারিনি, আমরা আমাদের ফুটেজও দেখছিলাম যে আমরা তো হারিনি, আমরা কেন আসলে পদত্যাগ করব। এটা কি একটা কৌশল, রাজনৈতিক কৌশল মাত্র, নাকি আদতেই তারা আসলে আইনের আশ্রয় নিতে যাচ্ছে, বা সেই সুযোগ কি আছে কিনা? ইলেকশন যেটা হয়েছে, এটা আসলে এটাকে সাধারণভাবে নির্বাচন বলা যায় না, এমনকি ভারতীয় ঐতিহ্যও বলা যায়। সেটি কেন বলছেন? সেটা একটা যুদ্ধের মতো ছিল, কারণ এসআইআর এর মাধ্যমে 91 লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এইটা একটা ঘটনা। নির্বাচনের 2 মাস আগে থেকে তৃণমূলের সমস্ত সংগঠকের বিরুদ্ধে বিভিন্ন রাষ্ট্রীয় এজেন্সিকে লেলিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন বাহিনীর মানে ব্যাপক সমাবেশ করে একটা ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে। এরকম আরও অনেক কারণে এটাকে যুদ্ধই বলতে হবে, কিন্তু বাস্তবতা হলো সেই যুদ্ধে মমতা হেরে গেছে। এইটা একটা বাস্তবতা। এখন উনি যেটা করছেন যে আমি পদত্যাগ করবো না, এটা হলো উনি একটা সিম্পেথি তৈরি করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গ জুড়ে, এবং তিনি তার বিদায়টাকে আরও আবেগঘন করে তুলতে চাচ্ছেন। এবং উনি একটা বাক্য তো বলেছেন যে আমি এই ইন্ডিয়া জোটের সাথে থাকব, অর্থাৎ তিনি জাতীয়ভাবে যে বিরোধী দলের যে অ্যালায়েন্স, যেটা উনি এতদিন নিজে সাড়া দেননি, রাজীব গান্ধীর নেতৃত্ব মেনে নিতে অনিচ্ছুক ছিলেন, এখন তাকে সেটা নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য সেটা মেনে নিতে হবে। এই বাস্তবতা তৈরি হয়েছে। কিন্তু যেটা আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, শুভেন্দু অধিকারী যেটা বললেন, সেটা ভাই তো বললেন এটা একটা সরাসরি রায়টের উস্কানি, কিন্তু এটা বাংলাদেশের জন্য একটা, আমি বলবো একটা স্ট্রং বার্তা, যে বাংলাদেশের পাশে ওই শর্মা আসামের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রায় একই ধরনের, এবং ওনাদের এই ধরনের দৃষ্টিভঙ্গি, এই ধরনের আচরণ ওই সব জায়গায় সংখ্যালঘুদের যতটা নিরাপত্তাহীন করবে প্রায় স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা বাংলাদেশেও এগুলার একটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়ার অন্তত শঙ্কা আছে। ফলে আমি বলবো বাংলাদেশ সরকারের জন্য বড় ধরনের একটা সতর্কতার পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। আমি একটু পরিতোষ পালের কাছ থেকেও আসতে চাই। দাদা নিশ্চয়ই আছেন আপনি আমাদের সঙ্গে? বলুন। জি, যেমনটি আপনি শুনছিলেন, আমাদের সঙ্গে দুজন সিনিয়র সাংবাদিক আছেন, তারা বিশ্লেষণ করছিলেন শুভেন্দুর যে বক্তব্য নিয়ে আসলে আশঙ্কার কথা তারা দুজন বলছিলেন, যে কমিউনাল রায়ট ইতিমধ্যে তিনি যে ধরনের কথা বলেছেন সেটিকে বলা যায়, এবং অন্যদিকে মমতা তিনি বলেছেন যে আমরা কেন পদত্যাগ করবো, আমরা তো হারিনি। তিনি বলেছেন যে 100টির মতো আসন লুট হয়েছে। পুরো বিষয়টিকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? আসলে একটা কথা স্পষ্ট, যে দলটি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলো তারা আসলে হিন্দুত্ববাদী দল, এবং সেই হিন্দুত্ববাদী দর্শন কিংবা আদর্শ যাই বলেন তাকে নির্ভর করেই তাদের রাজনীতি, এবং গোটা নির্বাচন প্রক্রিয়ায় সেটা আমরা বারে বারে দেখেছি, নির্বাচন প্রচারে দেখেছি,
সুতরাং এই শুভেন্দু অধিকারী যে কথা বললো সেটা অস্বাভাবিক কিছু নয় উনার স্বভাবগত ভঙ্গিতে, কারণ উনি এই পশ্চিমবঙ্গে নির্বাচনে যে কঠোর কিংবা কট্টর মনোভাবকে তুলে ধরেছেন এটা আমরা সকলেই জানি। তবে কি হ্যাঁ, এটা ঠিক, মুসলিমদের দিকে সরাসরি অঙ্গুলি নির্দেশ করা একটা বিপজ্জনক ঘটনা। জি পরিতোষ পাল, আরেকটা কথা, জি বলবেন, জি বলবেন। বলুন বলুন আচ্ছা, যে বিষয়টি বলুন। জানতে চাচ্ছিলাম, আপনি বললেন যে নিশ্চিতভাবে বিজেপি কট্টর হিন্দুত্ববাদী একটু দল, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তো আসলে তাকেই গ্রহণ করলেন এবং ইতিহাস রেকর্ড করা একটা নির্বাচনের মাধ্যমে 92.47% দেশের মানুষ ভোট দান করেছে। সেই বিষয়টি নিয়েই বা কি বলবেন, কেন তারা তাদেরকেই গ্রহণ করলেন? একটা জিনিস হচ্ছে, মমতার বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসনে যে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে, যে ক্ষোভ তৈরি হয়েছে, তার একটা বহিঃপ্রকাশ এই নির্বাচনে দেখা গেছে। মমতা বাঙালি আনাকে দেখিয়ে এবং এসআইআর এর হয়রানির বিষয়টিকে তুলে ধরে তার সমস্ত ব্যর্থতাকে চাপা দিতে চেয়েছিলেন, সেটা সাধারণ মানুষ গ্রহণ করেনি। আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন জায়গাতে যে দুর্নীতি হয়েছে, যে চাকরি চুরি হয়েছে, যেভাবে মানে দুর্নীতির পাহাড় বলা যায়, কাটমানি, এগুলোকে মানুষ চোখের সামনে দেখেছে, তো তাই তারা ক্ষুব্ধ ছিল, তারা একটা সুযোগের অপেক্ষায় ছিল, সেটাই করেছে। আরেকটা জিনিস হচ্ছে, একটা জিনিস দেখা গেছে যে মুসলিমরাও কিন্তু মমতার ওই একতরফা তোষণ নীতিকে খুব একটা পছন্দ করেনি, এবং বিভিন্ন সময় দেখা গেছে যে উনি চলে গেলেন নামাজ পড়তে, উনি চলে গেলেন রেড রোডে অনুষ্ঠানে, এইসব যে উনি করেছেন সেগুলো কিন্তু মুসলিমরা খুব একটা ভালো চোখে নেয়নি। অনেকে মনে করেছেন এদের অপমান করা হয়। সেই জন্যই এবারের মুসলিম ভোটটা, যেটা এতদিন ঐক্যবদ্ধভাবে মমতা পেয়ে এসেছিলেন, সেটা এবার পাননি। প্রথমত মুসলিম ভোটটা বিভাজন হয়েছে। এই বিভাজনের মধ্যে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করবেন বলে একটা আবেগ তুলে দিয়েছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ফুরফুরা শরীফের পীরজাদা নৌসাদ, তার একটা দিক আছে। আরো একটা দিক আছে, সেটা হচ্ছে অন্যান্য ছোটখাটো মুসলিম সংগঠনগুলো। এই ভোটগুলো কেটে গিয়েছে। এই কেটে যাওয়ার পরও কিন্তু মমতা মুসলিম ভোট প্রচুর পেয়েছেন, যার ফলে মালদা, মুর্শিদাবাদ এবং 2 দিনাজপুরের অনেক আসনেই তিনি জয়ী হয়েছেন। এমনকি এই দক্ষিণবঙ্গে কিংবা রাঢ় অঞ্চল বলি, সেই অঞ্চলে অনেক মানে 5টা জেলায় নিশ্চিহ্ন হয়ে গেলেও এই উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার মুসলিম অধ্যুষিত আসনগুলোতে মমতা জয়ী হয়েছে। জি পরিতোষ পাল, আরেকটি বিষয় একটু জানতে চাইবো। আপনি বলছিলেন যে মুসলিমদের আসলে ভোটটাও ভাগ হয়ে গেছে, বিশেষ করে হুমায়ুন কবিরের কথা বললেন, বাবরি মসজিদ কেন্দ্রিক তিনি যে আবেগঘন পরিস্থিতি তৈরি করেছিলেন। আমরা একটা ফুটেজও দেখেছি যেখানে তিনি আবার বলছেন যে তিনি মুসলিমদের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। হয়তো সত্য মিথ্যা এখন পর্যন্ত নিশ্চিত নই, কিন্তু শুভেন্দু তো নিজেই বললেন যে আমাকে মুসলিমরা ভোট দেয়নি, 77 নম্বর ওয়ার্ডে যারা ভোটার ছিল সবাই মমতাকে ভোট দিয়েছে। সেক্ষেত্রে যেই মুসলিমরা আসলে ভোট দিল বা যারা দিল না, সবাই কি একটা ইনসিকিউর পরিস্থিতির মধ্যে পড়ে গেল? কিছুটা তো ইনসিকিউর অবস্থায় পড়েছে বিজেপির আশায়, কারণ বিজেপি যে নীতিটা, সেই নীতিটা তো মুসলিমদের কখনো পক্ষে নয়। মুসলিমদের যেভাবে বিরক্ত করা, এই বিরক্তটা নানাভাবে হতে পারে, অনুপ্রবেশের নামে হতে পারে, রোহিঙ্গা দেখিয়ে নামে হতে পারে, অনেক ভাবেই এটা হতে পারে। এবং এটা যে আগামী দিনে হবে না তা নয়, কারণ অবশ্যই হবে। প্রধানমন্ত্রী মোদী এবং এখানে শুভেন্দু অধিকারী দুজনই বলেছেন যে অনুপ্রবেশ নিয়ে আমরা কড়া হাতে মোকাবেলা করব। এর মোকাবিলার অর্থটা কি? অর্ডারে আটকে দাও, সেটা একটা জিনিস, কিন্তু তা তো নয়। এখানে কি হচ্ছে, এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। ইতিমধ্যেই তো ভোটার লিস্ট থেকে মুসলিমদের নাম অনেক বাদ দেওয়া হয়েছে।
অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে জনাব আলতাফ পারভেজ আছেন, গবেষক ও সাংবাদিক। তিনি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চান, আমরা সেই প্রশ্নটি একটু শুনতে চাইবো। মানে আমার প্রশ্ন হলো, আপনি বললেন যে মমতার বিরুদ্ধে রায়ের একটা বড় কারণ তার অপশাসন। যদি তাই হয় তাহলে তো সেখানে কংগ্রেস, বামফ্রন্টের মতো দলও ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে কলকাতার মানুষ, যে কলকাতা সুভাষ কিংবা রবীন্দ্রনাথ তাদের নিয়ে গর্ব করে, তারা মমতার বিকল্প হিসেবে কংগ্রেস বা বামফ্রন্টকে পছন্দ না করে যে বিজেপিকে পছন্দ করলো, আরএসএসকে পছন্দ করলো, এটা কি এই বার্তাই দেয় না যে পশ্চিমবঙ্গে আসলে সাম্প্রদায়িকতার বা হিন্দুত্ববাদের ব্যাপক বিকাশ ঘটে গেছে? ব্যাপক ঘটেছে সেটা বলবো না, তবে ঘটেছে। কারণ হচ্ছে কি, সাধারণ মানুষ এবং একটা বড় অংশের মানুষ মনে করেছে যে আমার ভোটটা আমি নষ্ট করব না। বামফ্রন্টের এই মুহূর্তে যে অবস্থা কিংবা কংগ্রেসের এই মুহূর্তে যে অবস্থা, তাদের ক্ষমতায় যাওয়ার মতো সংগঠন নেই এবং তারা সেটা পারবেও না। এটা ধরে নিয়ে তারা কি করেছে, তারা ভোটটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির ঘরে গিয়ে দিয়েছে। এবং একটা আশ্চর্যের জিনিস, এটা গতবারে হয়েছিল, এবারে যার ফলে নির্বাচনের ঠিক আগে বামফ্রন্টের খুব প্রবীণ নেতা বিমান বসু তিনি একটা কথা বলেছেন তৃণমূলকে হারাতে কিংবা তৃণমূলকে শিক্ষা দিতে বামের ভোট রামে দেওয়ার মোহ থেকে আপনারা বেরিয়ে আসুন। এটা বাম মনস্ক লোকজনের কাছে উনি বলেছিলেন এবং আবেদন করেছিলেন, কিন্তু সেটা কিন্তু হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ বাম ভোট পড়েছে সেটা 5%-এর কাছাকাছি। তাহলে বাম মনস্ক মানুষের যে একটা বিশাল সংখ্যা, সেই ভোটটা কোথায় গেল? তারা মমতাকে দেবে না, এটা ধরেই নেওয়া যায়। তাহলে তারা মমতাকেই শিক্ষা দিতে আসলে বিজেপির দিকে গিয়েছে এবং সেই জন্য কি হয়েছে, বিজেপির ভোট বেড়েছে। এবং এই কথা কিন্তু শুভেন্দু ওই তার ভবানীপুরের বিজয়ের ক্ষেত্রেও বলেছে, যেখানে 13 থেকে 15,000 বামফ্রন্টের ভোট আছে, সেই ভোটটা কোথায় গেল? সেই ভোটটা আমার দিকে এসছে একটা বড় অংশ। জি সুতরাং এটাও একটা ফ্যাক্টর জি যে বাম ভোট এবার রামের দিকে গেছে, অর্থাৎ বিজেপির দিকে গেছে। অসংখ্য ধন্যবাদ পরিতোষ পাল, আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এটা নিউজের পক্ষ থেকে। জনাব মাহবুব কামাল, আপনি শুনছিলেন কলকাতা থেকে পরিতোষ পাল তার বিশ্লেষণ জানাচ্ছিলেন, তার প্রেক্ষিতে আপনি কিছু বলতে চাইবেন কিনা? না, আমি কলকাতার যে সাংবাদিক তার সাথে আমি মানে গ্রসলি আমি ডিসঅ্যাগ্রি করি। উনি যেটা বলতে চাইছিলেন যে দুর্নীতি, না এই যে চিট ফান্ড, এই যে একেবারে শুরু থেকে, তারপরে শিক্ষক নিয়োগের দুর্নীতি, তারপরে শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা ইত্যাদি, এগুলি কোনো মেজর ফ্যাক্টর না। দেখেন, ইট ওয়াজ ভেরি মাচ প্রেডিক্টেবল যে বিজেপি পশ্চিমবঙ্গকে দখল করবে, এইবার না হোক আগেবার করবে। এবং আমি খুব একটা অবাক হইনি 2021 সালের নির্বাচনে নন্দীগ্রামে হারছে মমতা। এবার যে ভবানীপুরেও হারবে, এইটা আমি মোটামুটি বুঝে গেছিলাম। কারণ রাইজিংটা আমি বলতেছি আপনাকে, দেখেন এগুলি না বোঝার কোনো কারণ নাই। বামফ্রন্টের যখন সরকার ছিল 34 বছর তারা করছে না, সেই সময় আমি বলছিলাম যে এই যে সমগ্র ভূভারতের যে পুঁজিবাদী সমাজ, সেই পুঁজিবাদী সমাজের যে সমুদ্র, সেই সমুদ্রের ঢেউয়ের আঘাতে কোনো দ্বীপ টিকে থাকতে পারে না। ওয়েস্ট বেঙ্গলের যে কমিউনিস্ট দ্বীপ, এটা টিকে থাকবে না, আলটিমেটলি এটা ভেঙে যাবেই। কারণ পুঁজিবাদের যে মহাসাগর, সেইটার স্রোতের আঘাতে এটা ভেঙে যাবে। তাই ভাঙলো 34 বছর পরে, একটু সময় নিচ্ছে। এবং যখন বিজেপির কথা বলি, যখন বিজেপি প্রথম যে 2টা আসন পাইছিল না, এরপর থেকে যখন আমি একটু অন্যভাবে জিনিসগুলো দেখি, যখন ভূপেন হাজারিকা, ভিক্টর ব্যানার্জির মতো লোকরা বিজেপিতে যোগ দিচ্ছে, হ্যাঁ, ইভেন ধরে শুভেন্দু ওয়াজ লেফটেন্যান্ট অফ মমতা ইন 2011, তাই না? এইসব লোক যখন বিজেপিতে যোগ দিচ্ছে, তখন বুঝতে হবে যে এটার মর্মবস্তুতে কিছু একটা আছে। তা না হলে এরকম ভূপেন হাজারিকা, তারপরে ভিক্টর ব্যানার্জি, তারা কি আগে প্রেডিক্ট করেছিলেন যে এরকম পরিস্থিতিটা আসলে জনগণই এরকম একটা পরিস্থিতি? সেইটা না, তারা যখন আপনি কোনো ফিলসফিতে যে যান, তখন তো বুঝতে হবে যে ওই ফিলসফিটা আপনাকে অ্যাট্রাক্ট করছে। তাদের মতো লোককে যে ফিলসফি অ্যাট্রাক্ট করে, তাহলে বুঝতে হবে যে এখানে কোনো একটা কন্টেন্ট আছে। এটা খুব কমন সেন্স, তাই না? তো ফলে এটা ভেরি মাচ প্রেডিক্টেবল যে আলটিমেটলি কিন্তু হিন্দুত্ববাদের যে মানে কি বলে প্রসার, এবং হিন্দুত্ববাদের যে ভয়াবহ রকম এপিডেমিক যে মহামারী, সেইখান থেকে ওয়েস্ট বেঙ্গল, এটা যতই রবীন্দ্রনাথের এবং সত্যজিৎ রায়ের মানে শহর হোক না কেন,
হ্যাঁ, যতই এটা হেমন্ত সন্ধ্যা এবং নানা রকম, মানে কলকাতাকে কি বলা হয়, কলকাতা বলা যে মানে এটা কি বলে কালচারাল সিটি অফ ইন্ডিয়া, তাই না? এই কলকাতার ওয়েস্ট আমরা তো বেঙ্গল, কলকাতার জনগণকে প্রগতিশীল কলকাতাবাসীও তো আসলে বলি যে কলকাতার লোকজন হ্যাঁ, অনেকটা প্রগতিশীল, হ্যাঁ, সেই ধারণা কি ভুল সেটা প্রমাণিত না, হলো? না, আমি সেটাই বলতেছি যে এই যে দীর্ঘদিন যে আমরা, যেমন দেখেন ইন্ডিয়াতে একটাও প্রভিন্স নাই যেখানে আপনার এই নোবেল পাইছে এবং অস্কার পাইছে। কলকাতা ইজ দ্য অনলি সিটি, ঠিক আছে? আর কোনো নাই কিন্তু। তারপরে স্যার রবিশঙ্কর থেকে শুরু করে এই যে কালচারাল এবং একটা কি বলে বুদ্ধিবৃত্তিক সুকুমার বৃত্তির যে চর্চা কলকাতায়, হ্যাঁ, সেইটা আলটিমেটলি থাকবে না, এটা বোঝা গেছে। কারণ ফান্ডামেন্টালিজম গ্লোবালি, এটা গ্লোবালি, আপনি ইউরোপে খবর নিয়ে দেখবেন ক্রিশ্চিয়ানিটি বেসড যে সমস্ত অর্গানাইজেশন সেগুলি কিন্তু দিন দিন আপনার হচ্ছে, এম্পাওয়ার্ড হচ্ছে এবং তারা হচ্ছে। তো ফলে মানে আমি খুব একটা মানে হইনি, কি বলে যে অবাক হই নাই যে এটা হইতেই পারে। কিন্তু এই সিদ্ধান্তটা আসলে কেমন হলো সেটি যদি একটু ছোট করে বলেন, কলকাতা মানে পশ্চিমবঙ্গবাসীর জন্য সিদ্ধান্তটা কেমন হলো? শুনেন, এই সমস্ত আয়রনি না, এই সমস্ত ট্র্যাজেডি, এগুলি আমাদের তো মেনে নিতে আমরা বাধ্য হচ্ছি, তাই না? আমাদের যে ফান্ডামেন্টালিজমের যে রাইজিং, আমাদের দেশে যে রাইজিং, আমাদের দেশের যে পরিবর্তনগুলি ঘটে গেছে, এগুলো তো আমরা চাই না, কিন্তু আমরা তো মেনে নিচ্ছি, এগুলি মেনে নিতে বাধ্য হচ্ছি, আমরা মেনে নিচ্ছি না, তো মেনে নিতে বাধ্য হচ্ছি। এখন এটা কী করবেন, এটা গ্লোবালি এটা হচ্ছে, এবং এটা আমি মনে করি যে দি এন্ড অফ civilization has started, the process of মানে এন্ডিং অফ দি সিভিলাইজেশন, এটা বোধহয় একটা গিয়ার নিচ্ছে মনে হয়। এই সিভিলাইজেশন, এই যে মানে বুদ্ধিবৃত্তিক যে সিভিলাইজেশন, হ্যাঁ, সেইটা বোধহয় খুব বেশি দিন টিকবে না। এবং মানে আপনি কি বলবেন যে কলকাতা হচ্ছে একটা, আমি এটা মেট্রোপলিটন সিটিও না, ইট ইজ এ কসমোপলিটন সিটি। আমি বলি কলকাতায় আপনি ইউরোপ পাবেন, কলকাতায় আপনি বস্তি পাবেন, সব ধরনের এলিমেন্ট আপনি পাবেন এখানে, হ্যাঁ। এবং সবটা মিলে কলকাতার একটা ইমেজ ছিল, ছিল, সেইটা একটা ধর্মভিত্তিক রাজনীতি সেটাকে গ্রাস করে ফেলতেছে। এর মতো ট্র্যাজেডি মানে আমার কাছে আর কি আর হইতে পারে না। এবং এইগুলি দুর্নীতি না, দুর্নীতি যদি মমতা নাও করতো, মানে কি বলে যে তৃণমূল যদি দুর্নীতি নাও করতো, তাইলেও বোধ হয় হয়তো এত সিট না, কিন্তু সিঙ্গেল মেজরিটি 2/3 না পাইলেও মানে সিঙ্গেল মেজরিটি পাইতো। এবার এটা ইট ওয়াজ এ গ্র্যাজুয়াল প্রোগ্রেশন, আমরা দেখতে পারতেছিলাম গ্র্যাজুয়ালি এটা যাচ্ছে। এবং দেখেন এই জিনিসগুলি কিন্তু আপনি দেখেন শুভেন্দু বা ধরেন যে এখন কি বলে যে বিজেপির যে সেন্ট্রাল নেতারা না, ধরেন অমিত শাহ থেকে শুরু করে যারা আছে, তাদের সাথে আপনি অটল বিহারী বাজপেয়ীর তুলনা করেন, ওয়ে ব্যাক ইন মানে কি বলে 90s, হ্যাঁ, অটল বিহারী বাজপেয়ী একজন কবি, হ্যাঁ, একজন কি বলে যে সাহিত্য করতো, তার একটা ইমেজ ছিল। কিন্তু এখনকার বিজেপির নেতৃত্ব দেখেন টোটালি আপনার একটা অ্যাগ্রেসিভ এবং কি বলে মানে ওটা কি বলে ইনটলারেন্ট একটা নেতৃত্ব, হ্যাঁ। এবং মানে ধর্ম ছাড়া কিছু বুঝে না, মানে দেখেন না, বলতেছে যে মুসলমানরা আমাকে ভোট দেয় নাই, হ্যাঁ, তার মানে কি? তার মানেটা হচ্ছে যে উনি একটা ক্ল্যাশ তৈরি করতে চাচ্ছেন, অন্যান্য ধর্মের সাথে মুসলমানদের একটা ক্ল্যাশ তৈরি করতে চাচ্ছেন। এবং এই ক্ল্যাশ করে তাদের হয়তো আলটিমেট একটা গোল আছে, সেটা হচ্ছে যে মানে আপনার মুসলমান বিতরণ প্রক্রিয়া হয়তো সেটারই একটা বার্তা এখান থেকে পেলাম। সেটা একটা দেখেন, আপনি যে বলেন গত কি বলে 1 বছরে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে পরিচয়পত্র নাই এই অজুহাতে পুশিন করা হয়েছে, তাই না? বিপুল পরিমাণ, এবং সবগুলি হচ্ছে বিজেপি শাসিত রাজ্য, সবগুলি বিজেপির শাসিত রাজ্য থেকে। তো এখন কি হবে? এখন মমতা কি প্রোটেক্ট করতে পারবে, মানে মুসলিম কমিউনিটিকে প্রোটেক্ট করতে পারবে? মাহবুব ভাই, আমি এই প্রসঙ্গে নিশ্চয়ই আবার আসবো। আমি একটু আলতাফ পারভেজ ভাইয়ের কাছ থেকে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো, এই জন্য যেহেতু শুভেন্দুর কাছ থেকে সেই ক্ষোভটা আমরা আসলে নির্বাচনের পরপরই দেখলাম যে মুসলিমরা একটা ভোটও আসলে আমাকে দেয়নি। এর আগেও আমরা দেখেছি যে মুসলিমদের নিয়ে নানা ধরনের, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা গেছে তাদেরকে বারবার অনুপ্রবেশকারী বলে উল্লেখ করেছেন। মানে এর একটা নেতিবাচক প্রভাব কি বাংলাদেশের উপরও পড়তে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। দেখুন, উভয় দেশের যে সাম্প্রদায়িক শক্তি, তারা পরস্পরকে নানাভাবে সমৃদ্ধ করে, পরস্পরের প্রবৃদ্ধিতে সাহায্য করে। বাংলাদেশে যদি কখনো সাম্প্রদায়িক ঘটনা ঘটে, এটা ভারতের সাম্প্রদায়িক রাজনীতি করা দলগুলোর জন্য টনিকের মতো কাজ করে।
আমি আমি যদি একটু মনে করিয়ে দিই, ময়মনসিংহে যখন দীপু দাসকে আসলে পুড়িয়ে মেরে ফেলা হলো, সেটি নিয়ে এই শুভেন্দুই 1 বছর আগে তিনি আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং তীব্র আন্দোলনের তিনি হুমকি দিয়েছিলেন যদি তার সুষ্ঠু বিচার না করা হয়। এবং ভারতে তো নিশ্চিতভাবে বলা যায়, অন্তত আসামের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি, হিমন্ত শর্মা যখন জিতেছিলেন গতবার, উনি মানে সংখ্যালঘুদের জন্য গত 5 বছরে সংখ্যালঘুদের প্রতি এমন কোনো অন্যায় নেই সেটা করেননি, এবং সমস্ত নির্বাচনী এলাকা উনি আবার আসন বিন্যাস করে এবার আসামের ইতিহাসে সবচেয়ে এমন নির্বাচন করেছেন যে আসামের বিধানসভায় সবচেয়ে কম মুসলিম এমএলএ হয়েছেন। তো এই পশ্চিমবঙ্গেও নানা ধরনের প্রকল্প করবে বিজেপি, এবং সেইটার একটা প্রতিক্রিয়া তো আমাদের এখানে হবে। আমি বরং একটা জিনিস শুধু যুক্ত করতে চাই যে যেই ফলাফলটা পশ্চিমবঙ্গে হলো, এটা রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের জন্য আত্মঘাতী হবে। আত্মঘাতী কিভাবে, আমি দুইটা উদাহরণই দিতে চাই। একটা হলো পশ্চিমবঙ্গের যে উত্তরের জেলাগুলো, দার্জিলিং, কুচবিহার, এইসব জায়গায় কিন্তু পৃথক রাজ্যের একটা দাবি ছিল, এবং বিজেপি এই দাবিকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে, এবং সেই কারণে এই জেলাগুলো একচেটিয়াভাবে বিজেপির পক্ষে রায় গেছে। এখন বিজেপি সরকার গঠনের সাথে সাথে এই রাজ্যগুলো বলবে যে আমাদের সেই রাজ্যটা দাও। তো তার মানে পশ্চিমবঙ্গ ভাগ হওয়ার সম্ভাবনা আছে বা শঙ্কা আছে, এবং পশ্চিমবঙ্গ ভাগ হলে দেখুন পশ্চিমবঙ্গ একটা ছোট রাজ্যে পরিণত হবে, এবং এটা ভারতে বাঙালিদের প্রভাব আরও কমে যাবে তাতে। এবং তার চেয়েও বিপজ্জনক যেটা, যে পশ্চিমবঙ্গের যে প্রধান দুটো অর্থনৈতিক খাত, পর্যটন এবং চা শিল্প, সেটা কিন্তু উত্তরের জেলাগুলোয় এবং ওই নতুন রাজ্যে পড়বে, ফলে পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবেও ভারতে খুবই নগণ্য হয়ে পড়বে। আরেকটা কথা আমি বলতে চাই, যেটা খুবই শঙ্কার ব্যাপার, যে বিজেপির একটা ঘোষিত লক্ষ্য হলো পশ্চিমবঙ্গে তারা ইউনিফর্ম সিভিল কোড করবে, অর্থাৎ পারিবারিক আইন হিন্দু মুসলিম সব একসাথে করবে। এইটা মুসলিম সম্প্রদায় কখনোই মেনে নেবে না, এবং এই ধরনের উদ্যোগ হবে মুসলিমদের প্রতি একটা উস্কানিমূলক, ফলে সেখানে সহিংসতা অনিবার্য হয়ে পড়বে। এই ধরনের সহিংসতার একটা প্রতিক্রিয়া তো বাংলাদেশে পড়তে বাধ্যই আমি বলবো, কিন্তু বাংলাদেশে যখন এই প্রতিক্রিয়া ঘটবে, এটা বাংলাদেশের জন্য উস্কানিমূলক হবে, ফলে বাংলাদেশের একটা বিরাট সতর্ক থাকার ব্যাপার আছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশে অনেকগুলো আশঙ্কার মধ্যে একটা ছিল যে পুশিন করার যে বিষয়টি, যদি পুশিন করা হয় তাহলে বাংলাদেশ কি করবে। সেক্ষেত্রে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা সেটাকে কঠোরভাবে আসলে প্রতিরোধ করব। সেটি সম্ভব হবে কিনা? এটা খুবই হাস্যকর ওনার কথাটা, এই জন্য কারণ উনি গত 2 বছর এমন একটা সরকারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, এবং এই 2 বছর লাগাতারভাবে পুশিন হয়েছে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে, পত্রপত্রিকায় এসেছে, এটা কোনো গোপন বিষয় ছিল না। ওনার সরকার সামান্যতম কিছু করেনি, প্রতিবাদও জানায়নি, এই পুশিন বন্ধে কোনো ভূমিকা রাখেনি। এখন উনি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, এখন উনি বলছেন এটা প্রতিরোধ করা হবে। ওনার কথাতে বিশ্বাস রাখা কঠিন, কারণ এখনকার চেয়েও আগের সরকারে ওনার ক্ষমতা বেশি ছিল, উনি সেখানে সিকিউরিটি দায়িত্বেও ছিলেন, কিন্তু ওনার সরকার কোনো ভূমিকা রাখেনি। ফলে আমার মনে হয় যে বিএনপি সরকারের উচিত এটা সংসদে আলাপ আলোচনা করা, এবং বিরোধী দলকে নিয়েই এই নতুন পরিস্থিতি, যেটা আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ 4 দিক থেকে, এবং মেঘালয়ে কিন্তু বিজেপি জোট সরকার, ফলে এই 4 দিক থেকে যে বাংলাদেশের সামনে যে বিপদের শঙ্কা, আমি বলছি না বিপদ ঘটবে, কিন্তু বিপদের যে শঙ্কা আছে, এটা বাংলাদেশের কিন্তু সতর্কতার সাথে মোকাবেলা করা উচিত। আমি মাহবুব কামাল ভাই, যেমনটি আসলে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের আসলে তাদের মন্তব্য দিয়েছেন এই বিজেপির এই বিজয় নিয়ে, কট্টরপন্থী দলের প্রতি মানুষের যে আগ্রহের জায়গা পশ্চিমবঙ্গে যেটি দেখতে পাচ্ছি, সেই রাজনৈতিক প্রভাবটা আমাদের দেশের উপর পড়তে পারে কিনা, বা কট্টরপন্থী যে মনোভাব, আপনি বলছেন যে গোটা পৃথিবীতেই আসলে সিভিলাইজেশন ধ্বংসের দ্বারপ্রান্তে মানে শুরু হয়ে গেছে আর কি, সেই প্রক্রিয়ার প্রভাব কি বাংলাদেশেও আসতে পারে কিনা, আপনি সেটাকে কিভাবে দেখছেন, এবং আমাদের সাথে ভারতের সম্পর্কের জায়গাটুকুর পরিবর্তন হতে পারে? বলছি আমি একটা হিউমার করি, মানে আমার না এটা, ওই যে পুশিনের ব্যাপারটা না, কার জন্য দেখলাম উনি বলছেন যে উনি পুশিন ঠেকাবেন, তো ধরা যাক যে আসাদুজ্জামান কামাল যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকে যদি পুশিন করতে চায় তখন কি করবেন, ঠেকাই দিবেন? খুব হাসি পাইছে আমার। দেখেন, আপনি বললেন না আমাদের দেশে কী প্রভাব পড়বে। ইন্ডিয়া বাংলাদেশে কখনো ফিজিক্যাল ইন্টারফেয়ার করবে না, এটা ইউ ক্যান টেক ইট ফর গ্যারান্টেড। যদি করতো তাহলে বঙ্গবন্ধু হত্যার পরে করতো। বঙ্গবন্ধু ওয়াজ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড অফ ইন্দিরা গান্ধী, করে নাই। যদি করতো তাইলে 75-এর 3 নভেম্বর যখন খালেদ মোশাররফ টেক ওভার করলো, তখন ইট ওয়াজ এ প্রো ইন্ডিয়ান কুদেতা, তখন ইন্ডিয়ান আর্মি এসে তাকে সহযোগিতা করতে পারতো, করে নাই। ইন্ডিয়া কখনো ফিজিক্যাল ইন্টারফেয়ার করে না। ইন্ডিয়া কী করে? ইন্ডিয়া ইরিটেট করে, তারা নানাভাবে ইরিটেট করে, যেমন পুশিন একটা ইরিটেট, বর্ডার কিলিং একটা ইরিটেট,
তারপরে আমরা ইউনুস রেজিমে দেখছি পানি ছেড়ে দেওয়া, ভিসা কন্ট্রোল করা ইত্যাদি। তারা ইরিটেট করে, ফিজিক্যাল ইন্টারফেয়ার তারা করে না, এটা রেকর্ড নাই। আচ্ছা, এখন যেটা হবে সেটা হলো যে যেমন ধরেন যে আপনার বর্ডার ম্যানেজমেন্টটা আমাদের ঠিক মতো করতে হবে, বর্ডার ম্যানেজমেন্ট, হ্যাঁ, এই যে বর্ডারে কিলিং বন্ধ করা এবং ইত্যাদি। তারপরে পুশিন হলে এই পুশিন যদি অব্যাহত থাকে তাইলে এটা একটা ডিপ্লোম্যাটিক আপনার এক্সারসাইজ করতে হবে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে, হ্যাঁ, একটা ডিপ্লোম্যাটিক্যালি জিনিসগুলোকে সলভ করতে হবে, হ্যাঁ। এবং এটা খুব একটা ডেলিকেট অবস্থায় পড়ে যেতে পারে বাংলাদেশ, হ্যাঁ, এই যে ইরিটেশনের প্রশ্নে। তো সেগুলি তবে আমার মনে হয় না, যেমন ধরেন আমি বলি এই যে গঙ্গা চুক্তি তো রিনিউ হবে বোধহয় ডিসেম্বরে তো বোধহয় এটার এক্সপায়ারি। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট তো বলছে যে ইলেকটেড গভর্নমেন্ট যেহেতু এটাই আমরা তাদের সাথে ইলেকটেড গভর্নমেন্টের সাথে আমরা সম্পর্ক করতে চাই। এবং এই পর্যন্ত তো এই ইলেকটেড গভর্নমেন্টের প্রতি ইন্ডিয়ার এমন কোনো হস্টালিটি আমরা দেখতেছি না, এমন কোনো হস্টালিটি, হ্যাঁ, তেমন কোনো ইরিটেশনও আমরা দেখতেছি না, হ্যাঁ। তো ফলে আমার মনে হয় যে গঙ্গা চুক্তিটা বোধহয় রিনিউ হয়ে যাবে এটা আমার সিক্স সেন্স বলতেছে। তবে অ্যাপার্ট ফ্রম এটা আপনার যে অন্যান্য ইরিটেশনগুলিকে, আমি যেটি জানতে চাচ্ছিলাম মূলত যে রাজনৈতিক সেই প্রভাবটা এদিকেও আসতে পারে কিনা, কট্টরপন্থার যে বিষয়টা আমরা আসলে পশ্চিম বাংলায় দেখতে পাচ্ছি। না, পশ্চিম বাংলায় কেন হবে? এইটা পলিটিক্স অফ এক্সট্রিমিজম, এটা তো গ্লোবালি এটা শুরু হয়েছে। পলিটিক্যাল এক্সট্রিম আমাদের এখানে পলিটিক্যাল এক্সট্রিমিজম হয় না, 5ই আগস্টের পরে হয় নাই পলিটিক্স অফ আপনার উগ্রপন্থা, তারপরে এই যে জেহাদি যেগুলো দেখছি আমরা ইত্যাদি তো হয়েছে, এগুলো তো সব জায়গায় আছে। এখন আপনি যে বলেন উগ্রপন্থা তো শুধুমাত্র রিলিজিয়াস উগ্রপন্থা না, উগ্রপন্থা তো নানা ফর্মে হইতে পারে। শুধু কি ধর্মীয় উগ্রবাদ আছে? ট্রাম্প কি সে কি উগ্রপন্থী না? সে তো এই যে তাকে তো সন্ত্রাস বলা হয়, সে যে ফিলিস্তিনে যেটা করতেছে, ভেনেজুয়েলা যা করছে ইত্যাদি, সেও তো উগ্রপন্থী, তাই না? রিলিজিয়াস হইতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? তো ফলে এটা এক্সট্রিমিজমের পৃথিবী হয়ে গেছে এটা, হ্যাঁ। মানুষ স্বাভাবিক থাকতে পারছে না। এইটার সাইকো অ্যানালিসিস কি আমি জানি না, এটা হয়তো একটা ব্যাপক গবেষণার দরকার যে মানুষ কেন এত উদ্ধত হচ্ছে, মানুষ কেন এত ইনটলারেন্ট হচ্ছে, মানুষ কেন উগ্রতার দিকে যাচ্ছে। এটা অনেক দিন ধরে চলতেছে এবং এটা এখন ইন্ডিয়াতে মারাত্মক আকার ধারণ করছে এবং বাংলাদেশও 5ই আগস্টের পরে মারাত্মক আকার ধারণ করছে। তো ফলে এগুলি কীভাবে অ্যাড্রেস করে, এইটা ধরেন একটা বড় মাপের ফিলোসফার দরকার আমাদের এই পৃথিবী এক না একাধিক ফিলোসফার দরকার যারা এই পৃথিবীকে ভালো করতে পারবে, হ্যাঁ, তাদের মতবাদ দিয়ে, তাদের ডাইরেকশন দিয়ে ভালো করতে, তা না হলে এটা যে গন কেস। আলতাফ পারভেজ ভাই, আপনার কাছে একটু আসি, একটু জানতে চাইবো গঙ্গা চুক্তির কথা মাহবুব কামাল বলছিলেন, একটু তিস্তার ব্যাপারে জানতে চাইবো। কথিত আছে বা আমরা সবাই জানি যে নরেন্দ্র মোদী তিস্তার ব্যাপারে পজিটিভ থাকলেও শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেই চুক্তিটি নিয়ে আর সামনে আগানো যায়নি বা সেটির হিস্সা বাংলাদেশ পুরোপুরিভাবে আসলে পায়নি। আপনার কাছে কি মনে হয় এটির অগ্রগতি হতে পারে কিনা সামনে? সেটার উত্তরের আগে আমি আপনার কাছ মাধ্যমেই জানতে চাই যে বাংলাদেশ কি তিস্তার পানির ন্যায্য হিস্সা আদৌ চাইলে তো তারা এখানে চীনের প্রজেক্ট নিয়ে এত এগুচ্ছে কেন? মানে যদি বাংলাদেশ মনেই করে যে তিস্তার জলে বাংলাদেশের ন্যায্য হিস্সা রয়েছে, তাহলে তো সেই বিষয়ে সবসময় ভারতকে চাপে রাখার ব্যাপার ছিল বা প্রয়োজনে জাতিসংঘ পর্যন্ত যাওয়ার ব্যাপার ছিল। কিন্তু বাংলাদেশ ওইটা বাদ দিয়ে চীনের সাথে আলাপ করছে এখানে একটা অবকাঠামোগত প্রকল্প করার জন্য। যাই হোক, এখন আমার মনে হয় যেই কথা বলে নয়াদিল্লির সরকার সবসময় বাংলাদেশকে পানি দেয়নি, সেটা হলো যে পশ্চিমবঙ্গে তো অন্য দলের সরকার রয়েছে। এখন অন্তত এই বাধাটা অপসারিত হলো। এখন বাংলাদেশ যদি বিজেপির নেতৃবৃন্দকে রাজি করাতে সমর্থ হয় তাহলে তো পানি পাওয়ারই কথা। কিন্তু আমার যেটা মনে হয় যে পশ্চিমবঙ্গ সরকার অমিত শাহ থেকে শুরু করে এখানে শুভেন্দু অধিকারী পর্যন্ত বাংলাদেশ বিরোধী মনোভাবকে এমন উচ্চতায় নিয়ে গেছে, এখন তারা বাংলাদেশের ন্যায্য পাওনাটাও দিবে কিনা, দিলে কিন্তু স্থানীয় রাজনীতিতে তাদের একটু সমর্থন কমে যাওয়ার ঝুঁকি থাকছে। এবং বাংলাদেশকে পানি দিতে গেলে মমতাও তো বিরোধিতা করবেন বা পশ্চিমবঙ্গের অন্যরা বিরোধিতা করতে পারে। ভারতের রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা একক বৈশিষ্ট্য আছে, সকল মতাদর্শের ফারাক সত্ত্বেও তারা জাতীয়তাবাদী হয়ে যায় অন্য দেশের প্রশ্নে এসে। ফলে বাংলাদেশের পানি পাওয়ার ন্যায্য অধিকার রয়েছে। এখন দিল্লিতে এবং কলকাতা একই সরকার, ডাবল ইঞ্জিন সরকার যেটাকে ওরা বলছে, এখন আর কোনো বাধাই নেই কার্যত
যদি দিল্লির সরকার দিতে চায়, কলকাতার সরকার না দেওয়ার কোনো যুক্তি নাই, কিন্তু তারপরও মনে হয় এইটা এত সহজে বাংলাদেশ পারবে না। কিন্তু বাংলাদেশের উচিত এখনই, আমি বলবো, যদি বাংলাদেশ চীনের প্রকল্পের মোহ থেকে, ওই ঠিকাদারি মোহ থেকে বের হতে পারে, তাহলে এখনই দিল্লির কাছে বিষয়টা তুলে ধরা। গঙ্গা চুক্তির পাশাপাশি তিস্তার চুক্তিও হয়ে যেতে পারে এই বছর চাইলে। মানে পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশের জন্য এইটুকু অন্তত পজিটিভ ঘটনা ঘটেছে, যেটা বাংলাদেশ এটাকে পজিটিভ বানিয়ে ফেলতে পারে। বানিয়ে ফেলতে পারে। মাহবুবর ভাই, আপনার কাছে এই বিষয়ে আপনি যদি যুক্ত করতে চান করতে পারেন। সেই সাথে একটু জানতে চাইবো যে বৈরিতার উচ্চতায় উঠে গেছে সম্পর্কের জায়গাটা 5 আগস্টের পর থেকে। আমরা দিল্লি না ঢাকা ঢাকা এরকম স্লোগান শুনেছি। সেই সাথে আমরা বাণিজ্য সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে তুলে নেওয়া, ভিসা পারতপক্ষে বন্ধ করে দেয়া, এরকম নানান ইস্যু, বিশ্বকাপ ক্রিকেট খেলতে না যাওয়া আমাদের দলের, সব সম্পর্কের জায়গাটুকুতে আসলে যতটা বলা হচ্ছে প্রতিবেশীর সাথে যে সম্পর্কটা থাকা দরকার, সেই সম্পর্কের জায়গার কি উন্নতি হতে পারে? শুনেন, এটা দুই একটা কথা বলিনি, তারপরে সেটা হচ্ছে যে আপনি জানেন কিনা জানি না, আমাদের যে নতুন অ্যাম্বাসেডার আসতেছে, হাই কমিশনার আসতেছে ইন্ডিয়াতে, উনি কিন্তু সবথেকে শক্তিশালী, উনি কিন্তু কংগ্রেসে ছিলেন এক সময়, উনি মন্ত্রীও ছিলেন বোধহয়। উনি কিন্তু নাও হি ইজ কনভার্টেড টু বিজেপি, সম্ভবত রেল মন্ত্রী ছিলেন। হ্যাঁ, হি ইজ কনভার্টেড টু বিজেপি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা দেখেন কতগুলি সিমিলারিটি দেখতেছেন কিনা আপনি। যেমন ধরেন, বিজেপি শুরু হয়েছিল 2টা আসন দিয়ে লোকসভায়, সেই বিজেপি কিন্তু এখন দেখেন দোর্দণ্ড প্রতাপ। জামাত কিন্তু শুরু করেছিল 3টা আসন দিয়ে, সেটা কিন্তু এখন দেখেন কতগুলি আসন হচ্ছে না। এই যে গ্র্যাজুয়াল প্রোগ্রেশনটা, হ্যাঁ, এই যে ধর্মভিত্তিক রাজনীতির যে গ্র্যাজুয়াল প্রোগ্রেশন, এটা কিন্তু অলমোস্ট, মানে গ্রাফটা কিন্তু অলমোস্ট একই ইন্ডিয়া এবং বাংলাদেশের। গ্র্যাজুয়ালি এটা ডেভেলপ করতেছে এবং একটা পর্যায়ে আমি অবাক হব না যে এই যে জামাতের যে 70টা আসন বা কয়টা আসন, এটা যদি আরও বাড়ে, আমি কিন্তু অবাক হব না। কারণ এটা একটা নিয়মের মধ্যে পড়ে গেছে এই প্রোগ্রেশনটা। হ্যাঁ, এটা কিছু করার, উই কান্ট হেল্প ইট। হ্যাঁ, ইট ইজ এ সোশ্যাল ডিনামিক্স। সোশ্যাল ডিনামিক্স হ্যাজ, মানে এটা কমপ্লিট ইন ইটসেলফ, এটাকে ইনফ্লুয়েন্স করা খুব কঠিন। হ্যাঁ, সোশ্যাল, মানে সমাজের যে গতিসূত্র যেটা। যাই হোক, এখন আপনি বলতে দেখেন, ইন্টারিম গভর্নমেন্ট ইজ এ টেরিবল ফেইলিওর ইন আওয়ার ফরেন পলিসি। একদম একেবারে টেরিবল, মানে অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়া ইজ কনসার্ন, একদম। আমরা উইকার নেশন না, ইন্ডিয়া ইজ এ স্ট্রঙ্গার নেশন। উইকারদের উইপন কি? উইপন হচ্ছে অরেটরি, কথা, তাই না? যেহেতু আমাদের উইপন, আমরা কম উইপন আমাদের। কিন্তু দেখা গেছে যে 5ই আগস্টের পরে যে হম্বিতম্বি, যে নিজেকে, এটা কি বলে, ওভার স্ট্রেস করা আর কি, হ্যাঁ, যে 7 সিস্টার যারা এই ডিস্টেবিলাইজ করে দিব, মানচিত্র পাল্টাই দিব, এটা এগুলি ইন দ্য নেম অফ ফরেন পলিসি, এগুলি কতগুলি, মানে এটা কি বলে, বোগাস কিছু জিনিস হয়েছে আর কি। হ্যাঁ, যে কারণে ইন্ডিয়ার সাথে আমাদের রিলেশনটা সেভাবে হচ্ছে না। আমি বলছি না যে ওদের কোনো দোষ নেই, ওদেরও দোষ আছে, কিন্তু আমাদের পক্ষ থেকে কিন্তু উই ডিড নট, মানে কি বলে, অ্যাক্ট সেন্স। হ্যাঁ, আমরা সেন্স অ্যাক্ট করি নাই, ইভেন উই ডিড নট টক সেন্স। হ্যাঁ, তো এইটা যে কারণে আজকে ইন্ডিয়ার সাথে এই সম্পর্ক, এবং ইন্ডিয়ার সাথে তো আমাদের একটা পার্মানেন্ট মর্যাদা সম্পন্ন মানে সম্পর্ক দরকার। কারণ এটা তো আমাদের নেইবার, তাই না? একেবারে ক্লোজ নেইবার। ওই যে বলে না, ইউ ক্যান, কি বলে, চেঞ্জ ইউর ফ্রেন্ড বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার, তাই না? তো এটা তো আমরা চেঞ্জ করতে পারবো, যেহেতু এটা কনস্ট্যান্ট। তাইলে এটার সাথে এমন একটা ডিপ্লোমেসি করতে হবে যাতে উভয় পক্ষের মর্যাদা থাকে এবং এই মর্যাদাভিত্তিক সম্পর্কের ভিতর দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু সেই চেষ্টা কিন্তু হয় নাই। কতগুলি বাগাড়ম্বর হয়েছে, কতগুলি বাগাড়ম্বর হয়েছে, যে কারণে হস্টাইলিটিটা আরও অ্যাকিউট হয়েছে ইন্ডিয়ার সাথে। হ্যাঁ, তো এইভাবে তো আর চলে না। তা এখন কিন্তু অনেকে রিয়েলাইজ করতেছে যে আসলে আমরা ভুল করছি কতগুলি কমেন্ট পড়লে আপনি বুঝবেন, মানে যে এক ধরনের রিয়েলাইজেশন হয়েছে যে দ্য হোল থিং ওয়াজ, কি বলে, ড্রাইভেন বাই, কি বলে, মিস আইডিয়া। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে এখন। তো যাই হোক, এখন চেষ্টা করতে হবে, মানে আমরা তো আর ইন্ডিয়ান পলিটিক্সকে ইনফ্লুয়েন্স করতে পারবো না, তাই না? এটা সম্ভব না। তো ওরাও আমাদের পলিটিক্সকে ইনফ্লুয়েন্স করতে পারবে না, যতই যার ডোমেস্টিক পলিটিক্স তার মতো। তবে এখন একটা করতে হবে যে ওয়েস্ট বেঙ্গলের সাথে সম্পর্ক কীভাবে মর্যাদা সম্পন্ন একটা সম্পর্ক করা যায়। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তো আছেই, মানে আলটিমেটলি সেন্ট্রাল গভর্নমেন্টই সব, প্রভিন্সিয়াল গভর্নমেন্টের তো খুব একটা
পাওয়ার এক্সারসাইজ করার মতো অসংখ্য ইয়ে নেই, তাই ধন্যবাদ না? মাহবুব ভাই, আপনাদের দুজনকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ যারা স্বাধীন সংলাপের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।